ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো অনেকেই প্রশ্ন করছিলেন বা বারবার এসএমএস করে জানতে চাইছিলেন যে 32,000 ম্যাটারে কী সম্ভাবনা রয়েছে, বর্তমান পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। তো আপনাদের বলে রাখি যে মাসে আমরা দাঁড়িয়ে আছি সেই মাসে কিন্তু মহামান্য হাইকোর্ট, ক্যালকাটা হাইকোর্ট কিন্তু আবার রিওপেন হচ্ছে এই গরমের ছুটির পরে, অর্থাৎ 8-9 তারিখে সম্ভবত কোর্ট খুলছে। তো তার পরপরই কিন্তু 12 তারিখে এই মামলা ডিভিশন বেঞ্চে জাস্টিস তপব্রত স্যারের ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলা শুনানির জন্য আবার উঠছে। আপনারা জানেন এর আগে 2 দফায় জাস্টিস তপব্রত স্যার পর্ষদের একজন কাউন্সিল সম্মানীয় কিশোর দত্ত স্যার তিনি কিন্তু এই ম্যাটারে আর্গুমেন্ট করছেন এবং সেই জায়গা থেকে তৃতীয় দফায় তাকে বলতে দেওয়ার সুযোগ হবে 12 তারিখে তিনিই বলবেন এবং তারপর পরবর্তীতে ইন সার্ভিসদের তরফ থেকে আর্গুমেন্ট হবে এবং তারপরে যারা বঞ্চিত তাদের পক্ষ থেকে আর্গুমেন্ট হবে, তারপরে ক্যানগুলো সব সাবমিশন হবে। তো যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে প্যানেল বাতিলের সম্ভাবনা ডিভিশন বেঞ্চে প্রায় অনেকটা কমে গেছে। কেন তার ব্যাখ্যা আপনাদের দেব, আর বঞ্চিতদের চাকরি ডিভিশন বেঞ্চে হওয়ার সম্ভাবনা বেড়ে গেছে কেন তার ব্যাখ্যা দেব। কানেক্টেড অ্যাপ্লিকেশন নাম্বার এই লেখাটা, অর্থাৎ যে লেখা আপনাদের দেখাবো এই লেখা থাকলে কিন্তু চাকরি একটা সম্ভাবনা আছে এবং বেশ কিছু ক্যানে কিন্তু একটা অনিশ্চয়তা আছে। গোটা বিষয়টা নিয়ে আজকের এই ছোট্ট ভিডিও, যেগুলো মানে এখনও পর্যন্ত রিভিলও হয়নি, কেউ কোনো ইউটিউব চ্যানেল রিভিল করেনি বা কেউ আলাদা করে ধরিয়ে দেয়নি, সেই বিষয়গুলো আজকে ধরিয়ে দেব। তো একদম শুরুতেই যে বিষয়টা বলবো, আপনারা জানেন যে প্রায় বেশ কিছু ক্যান, অর্থাৎ প্রায় 72টা কানেক্টেড অ্যাপ্লিকেশন ম্যান্ডামাস অ্যাপ্লিকেশন টেন্ডার অর্থাৎ ম্যাট 873 সাথে যুক্ত হয়েছে। এছাড়া আরও সার্টেন কিছু ম্যাটের সাথে কিছু ক্যান যুক্ত হয়েছে। তো আপনাদের দেখাই সে স্ট্যাটাসটা বর্তমানে কতগুলো ক্যান হয়েছে। দেখতে পাচ্ছেন 72টা ক্যান হয়েছে। সুব্রত চৌধুরী অ্যান্ড আদার্স আর সেই ক্যানটা 20শে মে হয়েছে। তো সেগুলো পেন্ডিং আকারে রয়েছে। 1 থেকে 8 পর্যন্ত পাশে দেখবেন ডিসপোজ অফ লেখা আছে, অর্থাৎ ডিসমিস নয় ডিসপোজ অফ, অর্থাৎ সেগুলো নিষ্পত্তি ঘটে গেছে এবং সেগুলো কিন্তু অ্যাডিশনাল পার্টি হিসাবে কিন্তু গ্রহণযোগ্যতা পেয়েছে। বাকি 9 থেকে 72 কিন্তু এখনও পেন্ডিং আছে, অর্থাৎ এই ক্যানগুলোর এখনও শুনানি সম্পন্ন হয়নি। এগুলো শুনানি সম্পন্ন হবে, আলাদা একটা দিন শুনবেন বিচারপতিদ্বয়। এখন যেটা প্রথমেই আসি, যে বর্তমান যে পরিস্থিতি, এসএসসি 26,000 চাকরি বাতিল হয়ে যাওয়ার পরে যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে এবং এর ইম্প্যাক্ট কিন্তু সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে পড়ছে। মানুষ দেখতে পাচ্ছে অন্যায় না করে, কোনো অন্যায়ের সাথে কোনোদিন আপোষ না করে একজন সাধারণ ঘরের ছেলে মেয়ে কী করে আজকে রাস্তায় পথে বসে গেছে। শুধুমাত্র আইনি জটিলতা, শুধুমাত্র কিছু মানুষের চুপ করে থাকা, কিছু মানুষের বেশি বোঝা, কিছু মানুষের অধ্যত্ত অহংকারের জন্য আজকে 26,000 চাকরি বাতিল হয়েছে। তার কারণ এসএসসি বোর্ড বা রাজ্য সরকার তারা সঠিকভাবে তথ্য পেশ করতে পারেনি ডিভিশন বেঞ্চে। তো সঠিকভাবে সঠিক তথ্য বা সেগ্রিগেট করে দিতে পারেনি সুপ্রিম কোর্টে। কোথাও অযোগ্যতা বাঁচানোর জন্য গোটা প্যানেলটা চলে গেছে। এটা সবাই মানে বাচ্চাও জানে ব্যাপারটা। এবার বিষয়টা হচ্ছে সেই পরিস্থিতিতে আবার যদি সেইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় তাহলে সেটা মুশকিল। তো সেটা 32 হয়তো বা হবে না, ডিভিশন বেঞ্চে একটা সুরাহার পথ অবশ্যই আসবে। এটা একটা ইস্যু গেল। দেন সেকেন্ড ইস্যু হচ্ছে যে লেখাটা থাকলে মানে বঞ্চিতরা এগিয়ে থাকবে তাদের ক্যানে দেখুন এখানে ক্যান 4, ক্যান 5, ক্যান 6, ক্যান 7, ক্যান 8। আপনারা জানেন যে ক্যান 1 থেকে 8 পর্যন্ত মামলাগুলো কিন্তু নিষ্পত্তি হয়ে গেছে, মানে কানেক্টেড অ্যাপ্লিকেশন যে তারা অ্যালাউ হবেন কেউ হবেন না, অ্যাডমিনিস্ট্রেটিং হিয়ারিং হয়ে তার উপর কিন্তু অর্ডারও লেখা হয়ে গেছে। তো জাস্টিস সৌমেন সেন বিচারপতি তিনি কিন্তু লিখেছিলেন 76 নম্বর, দিস আর দ্য অ্যাপ্লিকেশন ফর দ্য অ্যাডিশন অফ পার্টি। পরিষ্কার এই মামলাতে আমি অ্যাডিশন অফ পার্টি, অর্থাৎ এই মামলাতে আমি সেম জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি, তো আমাকে শোনা হোক এই বলে কিছু ক্যান কিন্তু হয়েছিল এবং সেই ক্যানের মধ্যে 8 নম্বর ক্যান পর্যন্ত তিনি কিন্তু অ্যালাউ করে দিয়েছিলেন। কী লেখা আছে 77 নম্বরে পরিষ্কার দেখুন, দ্য লার্নেড কাউন্সিল ফর দ্য অ্যাপ্লিকেন্ট সাবমিট দ্যাট দে স্ট্যান্ড অন দ্য সেম ফুটিং অ্যাজ দ্যাট দ্য প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড আদার্স। অর্থাৎ এখানের মামলাকারীদের আইনজীবী বলছেন পরিষ্কার যে তারা সেম ফুটিংয়ে রয়েছে। অর্থাৎ প্রিয়াঙ্কা নস্কররা যে রেসপন্ডেন্ট পার্টি ডিভিশন বেঞ্চে যাদের মামলা শুনানি হচ্ছে, এই যে ক্যান 4, 5, 6, 7, 8 এগুলো কিন্তু মানে আগে যে ক্যানগুলো হয়েছে সেই ক্যানগুলো কিন্তু সেম ফুটিংয়ে রয়েছে প্রিয়াঙ্কা নস্কর। অর্থাৎ এই মামলা যখনই নিষ্পত্তি হয়ে যাবে, যদি ক্যানগুলো অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে প্রিয়াঙ্কা নস্কররা যে অর্ডার পাবে সেই অর্ডারটাই কানেক্টেড অ্যাপ্লিকেশনগুলো পাবে। এই জন্য ক্যান অ্যাকসেপ্ট হওয়াটা ভীষণ জরুরি। তো সেক্ষেত্রে লেখা আছে আন্ডার হুজ ফেভার দ্য জাজমেন্ট ওয়াজ পাস বাই দ্য লার্নার সিঙ্গেল জাজ।
তো জাস্টিস গাঙ্গুলি সেই অর্ডারের কথা বলছেন। তো মোদ্দা কথা, এই কথাটা ভীষণ ইম্পর্টেন্ট অর্ডারে লেখা যে সেম ফুটিংয়ে আদার ক্যানগুলো, আপনারা জানেন এটার জটিলতা আরও বেড়ে গেছে কোথায় বলে দিই, কারণ আপনারা জানেন টেট ফেল প্রার্থীরা যারা রিক্রুটমেন্টে পার্টিসিপেশনই করেনি তারা ক্যান করে ঢুকেছে, যারা 82 যারা রিক্রুটমেন্টে বসেনি, অ্যাপ্লাই করতে পারেনি সেই সময় পর্ষদের গাফিলতিতে বা অন্য কোনো গাফিলতিতে, তারা আবার নতুন করে ঢুকছে। তো সব ক্যানকে তো সেম ফুটিংয়ে নয়, তো বিচারপতির পক্ষে অ্যাসার্টেন করতে অসুবিধা হবে, এই জন্য ক্যানগুলো আলাদা দিনে আলাদা শুনানিও রেখেছেন যাতে করে সেই ক্যানগুলো শুনতে পারেন। এটা একটা ইস্যু যে সেই ক্যানগুলোর মধ্যে যদি মনে হয় যে সেম ফুটিংয়ে সেই অ্যাডভোকেটটা বোঝাতে পারছেন যে না সেম ফুটিং প্রিয়াঙ্কা নস্কর আছে, তাহলে তাদের ক্যানগুলো অ্যাকসেপ্ট হওয়ার সম্ভাবনা কিছুটা হলেও থাকছে। কিন্তু যদি সেম ফুটিংয়ে না থাকে তাহলে কিন্তু এই জায়গায় আর কোনো জায়গা নেই, তাদেরকে প্রিয়াঙ্কা নস্করের সেম বেনিফিট তারা হয়তো পাবেন না। এখন বিষয়টা হচ্ছে এই যে বললাম 32 এই আবহে বাতিল হওয়াটা খুব একটা ইম্প্যাক্ট, অন্যরকম ইম্প্যাক্ট ফেলবে, আশা করি হবে না 32 ডিভিশনে বাতিল। তো সেই জায়গা থেকে বঞ্চিতদের আশা, দেখুন বিচারপতি একদম শুরুর দিনই তিনি বলেছিলেন যে কতজন প্রিয়াঙ্কা নস্করের মতন আছে, কতজন পিটিশনার আছে সেটাকে অ্যাসার্টেন করতে বলা হয়েছিল। তার মানে এটা কী দাঁড়ায়, কেন মামলাকারীদের সংখ্যা জানতে চাওয়া হচ্ছে ডিভিশনের শুরুর দিকে? নিশ্চয়ই কারণ আছে, এটাকে আপার প্রাইমারি বিষয়টা আপনারা দেখেছেন যে এই বেঞ্চে কীভাবে গতি প্রকৃতি কোন দিকে যায়। তো প্রথম দিনই যদি এই বিষয়টা চায় যে কতজন পিটিশন অ্যাসার্টেন আছেন, তো সেদিকে যদি এদিকে যদি 32 যে সিঙ্গেল বেঞ্চ বাতিল করে দিয়েছিল সেই দিকে সেই রাস্তায় যদি না হাঁটেন বিচারপতি দয়, বা কোনো কিছু যদি খুঁজে পান যে না এই কারণের জন্য এটা বাতিল হওয়ার প্রয়োজন, এটা মডিফিকেশন করে চেঞ্জ করে এটা দেওয়া যেতে পারে, তো সেখানে কিন্তু পিটিশনার হতে পারে। তো এই জায়গা থেকে প্রায় বেশ কিছু পিটিশনার তারা কিন্তু পেতে পারেন। আরেকটা জিনিস আপনাদের বলে দিই, যেটা কল্যাণবাবু বলছিলেন হিয়ারিংয়ে পড়বে শুরুর দিনই, হিয়ারিং না ইনিশিয়াল স্টেজে তিনি কথাটা বলেছিলেন যে জাস্টিস সোমেন সেন যে অর্ডার দিয়ে গেছেন, জাস্টিস সোমেন সেন এবং জাস্টিস উদয় কুমার যে স্যার যে অর্ডার দিয়ে গেছেন, তাতে করে কিন্তু একটু কোথাও গিয়ে কিন্তু বঞ্চিতদের একটা নিরাশার জায়গাও কিন্তু আছে। তার কারণ হচ্ছে দেখুন লেখা আছে 90 নম্বর, উই মেক ইট ক্লিয়ার দ্যাট নো ফার্দার প্রিলিডিংস অর ডিসক্লোজার অফ ডকুমেন্টস শ্যাল বি অ্যালাউড এনি ফার্দার। অর্থাৎ পরিষ্কার লিখে দিয়ে গেছেন যে আর পরবর্তী ক্ষেত্রে কোনো প্রিলিডিং কোনো ক্যান এবং সেই সাথে কোনো ডিসক্লোজার অফ ডকুমেন্ট আর কিন্তু সেই অর্থে অ্যালাউ করা হবে না, এই কথাটা বলা আছে। নো ফার্দার প্রিলিডিং অর ডিসক্লোজার অফ ডকুমেন্ট শ্যাল নট বি অ্যালাউড এনি ফার্দার। তো এইটা একটা বড় ইস্যু, এটাকে খণ্ডন করে যারা পরবর্তী ক্ষেত্রে ক্যান করছে তাদের অ্যাডভোকেটদের কিন্তু জাকিয়ে কথাগুলো বলতে হবে এবং সেটা গুরুত্ব সহকারে বলতে হবে, তবেই কিন্তু এই অর্ডারটাকে খণ্ডন করে সামনে এগোনো সম্ভব। আর যদি এখানে ব্যাপারটা হচ্ছে ডিভিশন বেঞ্চে, ধরুন সিঙ্গেল বেঞ্চের একজন সিঙ্গেল বেঞ্চের বিচারপতির সাথে আরেকজন সিঙ্গেল বেঞ্চের বিচারপতির মতানৈক্য থাকতেই পারে, সেমভাবে ডিভিশন বেঞ্চে দুজন বিচারপতির সাথে ডিভিশন বেঞ্চে দুজন বিচারপতি কিন্তু মতানৈক্য থাকতেই পারে। কিন্তু যদি ধরুন এখানে সুপ্রিম কোর্টে কোনো অর্ডার থাকতো তাহলে ডিভিশন বেঞ্চ সেটা কিছু করতে পারতো না, বা সিঙ্গেল বেঞ্চে যদি কোনো একটা ডিভিশন বেঞ্চে অর্ডার থাকতো সিঙ্গেল বেঞ্চ কিন্তু তার বাইরে যেতে পারতো না। তো যেহেতু ডিভিশন বেঞ্চেরই অর্ডার, ডিভিশন বেঞ্চেরই বিচারপতি রয়েছে, তো তারা তাদের মধ্যে মতানৈক্য হতেই পারে। তো এইখানে এই বিষয়টা হয়তো নাও অ্যাকসেপ্ট করতে পারে বর্তমান বিচারপতিরা যে আর কোনো প্রিলিডিং না দিয়ে বাকিরাও শুনতে পারবে বা শুনানি করাতে পারবে, তো সেটা একটা বিষয়। এবং তার সাথে বলা আছে দ্য অরিজিনাল রেকর্ড অফ দ্য 21/187/2022 সিঙ্গেল বেঞ্চের রিট পিটিশনের যেটা প্রিয়াঙ্কা নস্করের ছিল সেটা সমস্ত ডকুমেন্ট হিয়ারিংয়ের সময় কিন্তু দিতে বলা হয়েছিল জাস্টিস সোমেন স্যারের এই অর্ডারে। তো পরিষ্কার যে ব্যাপারটা, তিনটে ইস্যু আমি এখানে তুলে ধরলাম। একটা হচ্ছে 32,000 এই হাওয়ায় বাতিল হওয়া অসম্ভব প্রায়, হয়তো ডিভিশন বেঞ্চ এখান থেকে এটা শুরু হওয়ার রাস্তা করবে, কারণ দেখছেন এসএসসি ম্যাটারে যে হারে টিভি খুললেই তো বিষয়গুলো সামনে আসছে। তো সেক্ষেত্রে হয়তো এখানে ভিন্ন মত নিতে পারেন সিঙ্গেল বেঞ্চের বিচারপতি, যেভাবে ভেবেছিলেন তিনি হয়তো ডিভিশন বেঞ্চে হয়তো অন্য রাস্তা ভাবতে পারেন, এবং তার প্রথম সূক্ষ্ম ভুকুটি অলরেডি দিয়ে দিয়েছে যে কতজন মামলাকারী আছে সেটাকে অ্যাসার্টেন করতে বলা হয়েছে। তাহলে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই আবহে বাতিল না হয়ে হয়তো বা একটা সমীকরণ বঞ্চিতদের তরফ থেকে খুলতে পারে। 2 নম্বর হচ্ছে বঞ্চিতদের 8 পর্যন্ত ক্যান অ্যাকসেপ্ট হয়ে গেছে, বাকি ক্যানগুলোর ক্ষেত্রে 90 নম্বর পয়েন্টটা ভীষণ বড় বাধা, এটাকে খণ্ডাতে পারলে তবে একটা জায়গা বাকি বঞ্চিতদের ক্যানগুলো হবে। আর একটা ওই যে ইস্যু বললাম যেখানে গিয়ে অন্যরা যেখানে সেম ফুটিংয়ে নেই তারা অলরেডি মামলা করে বসে আছে, তো সেটা অ্যাসার্টেন করা বিচারপতিদের পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো ক্যান ধরে করা 75টা 72টা ক্যান হিউজ টাস্ক, সেটা একটা ইস্যু। আর থার্ড হচ্ছে বঞ্চিতদের সংখ্যা যদি 4-5 হাজারও হয়, যদি সমস্ত ক্যান অ্যাকসেপ্ট করে 4-5 হাজার, তাও কিন্তু সরকারের দিতে আমার মনে হয় না আপত্তি হবে। তার কারণ বাতিল হয়ে গেলে তার পরিস্থিতি কি ভয়ঙ্করতম রূপ নেয় দেখতেই পাচ্ছেন। এসএসসি ম্যাটার হয়তো একটা স্কুলে
বেশ কিছু স্টুডেন্ট বেশ কিছু টিচার টিচিং থাকছে, তো সেক্ষেত্রে কিছুটা অংশ বাদ গেলে কিন্তু বাকি স্কুলটা চলছে। কিন্তু প্রাইমারি ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে 16 থেকেই হয়তো একই স্কুলে 2জন বা 3জন নিয়োগ হচ্ছে, এবং সেই সংখ্যা বাদ গেলে কিন্তু স্কুলগুলোতে তালা ঝুলবে। তো সেই জায়গা থেকে সরকার পক্ষও চাইবে, পর্ষদের তরফ থেকেও চাইবে, এবং বিভিন্ন যারা ইনসার্ভিস তারা হয়তো চাইবেন যে জিনিসটা মিটে যাক, সুরা হোক। তবে হ্যাঁ, এটা ঠিক যে যদি ঠিকঠাক হিয়ারিং হয় তবে আরও বেশ কিছু ডাইমেনশনে যেতে পারেন বিচারপতিতে। আমি সেগুলো নিয়ে এক্সপেক্টে যাচ্ছি না। বর্তমান পরিস্থিতি হিসাবে এটা মানে খুবই বাঞ্ছনীয় ব্যাপার যে হয়তো বা প্যানেল টিকিয়ে রেখে বঞ্চিতদের কথা ভেবে একটা সুরা বা নিষ্পত্তি কিন্তু ডিভিশনে হতে পারে। তার কারণ বর্তমান পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। আর এগুলো হয়তো এই বেঞ্চে দেখবেন হিয়ারিংয়ের সাথে সাথে আমার কথাগুলো বহু মিলেও যেতে পারে, কারণ সম্ভাবনা সেদিকে অনেকটা আছে। কারণ পরিস্থিতি কি ভয়ঙ্কর, কারণ সুপ্রিম কোর্টে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলায় কিন্তু যোগ্যরা কিন্তু সুরাহা পায়নি, অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি চলে গেছে কোনো কিছু না করা সত্ত্বেও। তোরা ভয়ঙ্করতম পরিস্থিতি, মানে প্যানেলের মধ্যে কেউ হুট করে কে কাকে টাকা দিয়ে পেয়েছে তার জন্য এন্টার প্যানেল বাতিল, মানে একটা ভয়ঙ্করতম রায় সুপ্রিম কোর্ট থেকে এসছে। আমি জানি রিভিউতে কী হবে, সম্ভাবনা যদি খুব কম। তো প্রাইমারি ম্যাটারে কিন্তু এই ধরনের সম্ভাবনাগুলো যেগুলো আগে আলোচনা করলাম সেই ধরনের সম্ভাবনা কিন্তু হতে পারে, এবং বঞ্চিতদের রাস্তা কিন্তু ওই লেখাটা থাকলেই কিন্তু সম্ভাবনা যে সেম ফুটিং, এই কথাটা লিখিয়ে আনতে হবে, তবেই কিন্তু সুরাহা মিলবে। ধন্যবাদ। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও।